মাহাতো কুর্মী তাদের একটা অসাংবিধানিক এবং অযৌক্তিক দাবিকে কেবলমাত্র আমাদের রাজ্য নয়, রাষ্ট্র দুই পক্ষই কিন্তু তাকে মদত দিয়ে আমাদের এই শিডিউল ট্রাইব এই আওতায় আনার চেষ্টা করছে এবং লাগাতার করে যাচ্ছে। ব্রিটিশ আমলেই হোক আর এই স্বাধীনতার পরেই হোক, কুর্মীরা কখনোই শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত ছিল না। দ্বিতীয় নম্বর, এই যে আজকে আমরা দেখছি যে বিভিন্ন অন্য জাতির যে টাইটেলধারী লোক আমাদের শিডিউল ট্রাইব আওতায় ঢুকে যাচ্ছে, এটা কি কেবলমাত্র এমনি অতি সহজে হয়ে যাচ্ছে? মোদ্দা কথা, না রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আদিবাসীদের কোনোদিন কোনো রকম মর্যাদা দেয়নি, আজও দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। এই জন্য নতুন প্রজন্মকে কিন্তু এগিয়ে আসতে হবে এইটার বিরোধিতার জন্য। ওয়েলকাম ব্যাক টু Santali থট। এখানে উপস্থিত পশ্চিমবঙ্গের বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন প্রান্ত থেকে যে আমার মাঝি বাবা, যারা বয়স্ক বাবা মার সম, এবং এখানে মঞ্চে উপস্থিত বিভিন্ন আদিবাসী সংগঠনের যে নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকে পশ্চিমবাংলা আদিবাসী ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং পশ্চিমবাংলা আদিবাসী মেডিকেলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে ভুল জোহার। একটা বিশেষ কিছু কারণের জন্যই আজকে আমাদের এই আদিবাসী সমাজে আলাদাভাবে আলাদা কেবলমাত্র জাতিসত্তার বা সংগঠন রাখার থেকে একই ছাতার তলায় আসার কি প্রয়োজনীয়তা আজকে বোধহয় আমরা যত দিন এগোচ্ছে আমরা কিন্তু প্রত্যেক জায়গায় এটা দেখতে পাচ্ছি যে যদি ধরি যে সাংবিধানিক অধিকারের জায়গা থেকে যে শিডিউল ট্রাইব সংরক্ষণের প্রশ্নে আজকে কিছু জাতি, বিশেষ করে মাহাতো কুর্মী, তাদের একটা অসাংবিধানিক এবং অযৌক্তিক দাবিকে কেবলমাত্র আমাদের রাজ্য নয়, রাষ্ট্র দুই পক্ষই কিন্তু তাকে মদত দিয়ে আমাদের এই শিডিউল ট্রাইব এই আওতায় আনার চেষ্টা করছে এবং লাগাতার করে যাচ্ছে। 1950-এর পর থেকে যদি আমরা খেয়াল করি যে আজও পর্যন্ত এত বছর পেরিয়ে যাওয়ার পরে কেন কুর্মী মাহাতোরা তাদের এসটিতে হতে পারলো না, তার যে জাস্টিফিকেশন তারা দিয়ে উঠতে পারলো না। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত অবস্থায় তারা এটা দাবি করছে যে তাদের জনসংখ্যার নিরিখে তাদের পেশিবলের সাহায্যে তারা তাদের এই অযৌক্তিক দাবিকে তারা না কেবলমাত্র কেবল রাষ্ট্রের কাছ থেকেও ছিনিয়ে নেবে। এটা কথা যে ব্রিটিশ আমলেই হোক আর এই স্বাধীনতার পরেই হোক, কুর্মীরা কখনোই শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত ছিল না। আমাদের অনেক নেতৃবৃন্দ কখনো বিভিন্ন মিডিয়ায় বাইটস দিতে গিয়ে বলে যে ওরা একদা ছিল। এটা আমি প্রত্যেককে মেসেজ দিতে যাই, কুর্মীরা কখনোই আদিবাসী শিডিউল ট্রাইব হিসেবে ছিল না। তারা সেন্সাস শুরু হওয়ার 1871-72-এর পর থেকে যদি শুরু করা হয়, তারা আইদার ছিল যে পিওর এগ্রিকালচার কাস্ট, ছিল তারা ক্লিন শূদ্র, তারা ছিল যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যেটা 1931-এর সেন্সাসে তারা কিন্তু এটা ডকুমেন্টেড। এবং যখন 1931-এ প্রিমিটিভ ট্রাইব এই জায়গায় কখনোই কুর্মী মাহাতোরা এই ভারতবর্ষের কোনো কর্নারে, কোনো সেন্সাসে, কোনো প্রভিন্সে কোথাও কিন্তু ডকুমেন্টেড নেই। আর কেবলমাত্র তারা 1901 এবং 1911-র কোনো এক জায়গায় তারা শুধু রিমার্কস হিসাবে ছিল যে দে মে বি অ্যাজ এ ট্রাইব, বাট কোথাও তারা এনলিস্টেড ছিল না। ব্যাপারটা এরকম, আমি যদি আমার ভোটার লিস্টে নাম না থাকে আমি ভোট দিতে পারবো না, যতই না কেন আমি এখানের বাসিন্দা হই। এরকমই তাদের এই রিমার্কসটা ছিল মেবি, কিন্তু তারা কখনোই কোনো সেন্সাসের কোনো কর্নারে তারা এনলিস্টেড ছিল না অ্যাজ এ শিডিউল ট্রাইব। তা বরঞ্চ র্যাদার 1931-এর জায়গায়
তাদের যে দাবি দেওয়া, তাদের যে এই অচ্ছুত ব্যাপারটাকে, আনটাচেবিলিটি বিষয়টাকে অ্যাকসেপ্ট না করে নেওয়া, তার জন্য তারা বড়দের মতো ক্ষত্রিয় সমাজের দাবি রেখে অল ইন্ডিয়া কুর্মী সমাজ, অল ইন্ডিয়া কুর্মী মহাসভা, যেটা 10th সম্মেলন শুরু হয়েছিল কিন্তু মানভূমেই, আজকে মানভূমের এই ম্যাক্সিমাম হচ্ছে মাহাতো কুর্মীরা তাদের এই জায়গায়, এবং নট অনলি ছোটনাগপুর, এখানে বেঙ্গল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের সমস্ত মাহাতোরা কিন্তু আজকে দাবি করছে যে তারা এসটি, তারা এসটি নয়। এটা 1 নম্বর বড় ইস্যু। এই জায়গায় আমাদের সমস্ত আদিবাসীকে একই ছাতার তলায় এর বিরোধিতার জন্য যে আমরা এখানে উপস্থিত হয়েছি, সে একইভাবে কিন্তু আমাদের বিরোধিতা করে যেতে হবে। দরকার হলে এই বিরোধিতার সুর এবং আওয়াজ আমাদের কিন্তু সেন্টারে পৌঁছে দেওয়ার দরকার আছে। দ্বিতীয় নম্বর, এই যে আজকে আমরা দেখছি যে বিভিন্ন অন্য জাতির যে টাইটেলধারী লোক আমাদের শিডিউল ট্রাইব আওতায় ঢুকে যাচ্ছে, এটা কি কেবলমাত্র এমনি অতি সহজে হয়ে যাচ্ছে? এখানে যারা বিভিন্ন জায়গায় যারা এই সার্টিফিকেটকে ইস্যু করে, যে এসডিএম, এডিএম কি এসডিও, এদের কি কোনো রকম মানে যোগসাযোগ নেই? এটা নয়। যেটা হচ্ছে এদের জানা দরকার, এদের বোঝা দরকার, যখন এরা ট্র্যাডিশনাল ট্রেড সারনেমের বাইরে কোনো সার্টিফিকেটকে ইস্যু করছে, তাদের উচিত ফিল্ডের জায়গায় গিয়ে তার ভেরিফিকেশন করা উচিত যে অন্য টাইটেলের কাকু আমরা সার্টিফিকেট ইস্যু করছি, তার সোর্স কোথায়, তার অরিজিন কোথায়। আর আজকের যে ইস্যুর মধ্যে ইউনিফর্ম সিভিল কোড এইটি যেমন পূর্ব বক্তারা বলে গেছেন, যে এটাও যেমন রাম মন্দির হলো, যেরকমভাবে যে এই ইউনিফর্ম বিলটাও বিজেপি সরকার এইটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে জাতিসত্তা বিভিন্ন আদিবাসীদের এটাকে একদম নির্মূল করা যায়। আর বিশেষভাবে উল্লেখযোগ্য যে আজকে পূর্গা প্রজেক্ট, যা অযোধ্যার, যেখানে এত গাছের তোমার কেটে তাকে পরিষ্কার করে সেখানে আজকে উন্নয়নের নামে যে প্রজেক্ট তৈরি করছে, আর সেখানে বসবাসকারী যে আদিবাসী, তাদের ভবিষ্যৎ কি হবে, তাদেরকে কিভাবে তারা রিহ্যাবিলিট করছে। হিস্ট্রি যদি দেখা যায় যে পূর্ব যে জায়গায় এই রকমের এদের ড্যাম করা হয়েছে কিংবা কোনো ফ্যাক্টরি করা হয়েছে, সেই সব আদিবাসীদের কী রকমের রিহ্যাবিলিটেশন দিয়েছে, আদৌ কি তারা সেই পূর্ণ রিহ্যাবিলিটেশন করে উঠতে পারে, নাকি কিছু জায়গায় কেবলমাত্র একটি জেনারেশন পার করার পরে বাকি এই জেনারেশনেরা কিন্তু ভিখারি হয়ে যাবে। মোদ্দা কথা, না রাজ্য সরকার না সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আদিবাসীদের কোনোদিন কোনো রকম মর্যাদা দেয়নি, আজও দিচ্ছে না, ভবিষ্যতেও দেবে না। এই জন্য নতুন প্রজন্মকে কিন্তু এগিয়ে আসতে হবে এইটার বিরোধিতার জন্য। এই বিরোধিতার জন্য ছাত্র সমাজ, যুব সমাজকে কিন্তু এগিয়ে আসতে হবে। এই যে ইস্যুগুলো নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি, এটুকুই বলে আর আমার বক্তব্যকে বিস্তারিত না করে আমি এখানে ছোট করছি। সবাইকে আবার জোহার, নমস্কার। নমস্কার। আমাদের ডাক্তারবাবু, যিনি আমাদের বিজয় বাবু, উনি বক্তব্য বলেছেন, ওনাকে আমরা ইউনাইটেড ফোরামের তরফ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি।